সালামু আলাইকুম সবাইকে। এমবিএ ফাইনালের যারা পরীক্ষার্থী আছো সবাইকে আমার আজকের লাইভে স্বাগতম। আজকের সাবজেক্ট অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি থেকে আমরা আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টারের কিছু ম্যাথ আলোচনা করব এবং এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে ক্লাসের শেষে দেব। তো সবাই একটু আমাকে ক্লিয়ার করে শোনা যাচ্ছে নাকি আমার আওয়াজগুলো একটু আমাকে জানাও, অর্থাৎ আমার আওয়াজ ক্লিয়ার আছে নাকি একটু সবাই জানাও। একটু কমেন্ট করে জানাবা যে আওয়াজটা শোনা যাচ্ছে নাকি। আমি 1 মিনিট আগে আসছি লাইভটা একটু ক্লাসটা টেস্ট করার জন্য, আওয়াজ ক্লিয়ার আছে নাকি। আমি 1 মিনিট পরে ক্লাসটা শুরু করতেছি। লাইভটা একটু শেয়ার করবা, যারা পরীক্ষার্থী আছে সবাই যেন পায়, এবং খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলোর ম্যাথ আমরা তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিতে শেষ করানোর চেষ্টা করব। তো সেজন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো লাইভটা শেয়ার করে দিবা, মেনশন করে দিবা কলেজ গ্রুপগুলোতে, বিভিন্ন বন্ধুবান্ধব যারা পরীক্ষার্থী আছে, যারা ব্যস্ততার কারণে প্রাইভেট পড়তে পারে নাই বা বিভিন্ন সমস্যার কারণে পড়তে পারে নাই, সবার যেন উপকারে আসে। দু একজনে দেখলা বাকিরা পাইল না, তাইলে কিন্তু আসলে কষ্টটা সার্থক হয় না। সেজন্য একটু শেয়ার করে দাও সবাই। আমি ক্লাসটাতে তারপরে যাচ্ছি। ওকে, আমি ক্লাসটা শুরু করতেছি। আমাদের আজকের চ্যাপ্টার যেটা আর্নিং ম্যানেজমেন্ট, এটা চ্যাপ্টার 6-এ আছে। তো অঙ্ক শুরু করার আগে আমরা একটু কিছু বেসিক কথা বলি। তোমাদের এই সাবজেক্টটাতে অর্থাৎ অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টটাতে মোট 11টা চ্যাপ্টার আছে। তার মধ্যে 6টা চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই, 6টা চ্যাপ্টারেই সব থিওরি, এবং 1sta চ্যাপ্টারে শুধু ম্যাথ আছে। ম্যাথের চ্যাপ্টারগুলো হলো চ্যাপ্টার 6 যেটা আর্নিং ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 7-এ ম্যাথ নাই, অর্থাৎ ওইদিকে 1 থেকে 5 পর্যন্ত কোনো ম্যাথ নাই, সেগুলো থিওরি। চ্যাপ্টার 6 যেটা সেটা আর্নিং ম্যানেজমেন্ট, সেখানে ম্যাথ আছে। মাঝখানে চ্যাপ্টার 7-এ নাই। চ্যাপ্টার 8 ইনটেনজিবলস বা অস্পর্শনীয় যে চ্যাপ্টারটা, সেখানেও ম্যাথ আছে। চ্যাপ্টার 9 ভ্যালুয়েশন বা মূল্যায়ন নামে যে চ্যাপ্টারটা, সেখানেও ম্যাথ আছে। চ্যাপ্টার 10 টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারের পরীক্ষা, ওইটাতেও ম্যাথ আছে। এবং চ্যাপ্টার 11 যেটা ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, সেটাতেও ম্যাথ আছে। তো ম্যাথ টোটালি তাহলে নাই কোনটাতে? চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 7, এই 6টা চ্যাপ্টারে কিন্তু কোনো ম্যাথ নাই। তো আমরা ম্যাথের চ্যাপ্টারগুলোই বেসিক্যালি এখানে তোমাদেরকে করাই দেব। ম্যাথের চ্যাপ্টার শুরু হলো চ্যাপ্টার 6, অর্থাৎ আর্নিং ম্যানেজমেন্ট থেকে তোমাদের ম্যাথের চ্যাপ্টার শুরু। সেজন্য আজকে আমি আর্নিং ম্যানেজমেন্টটা আজকের ক্লাসে সম্পূর্ণ করলে কোন ধরনের ম্যাথগুলো আসবে মোটামুটি আজকের ক্লাস থেকে তোমরা একটা আইডিয়া নিয়ে বাকি অঙ্কগুলো নিজেদের মূল বই থেকে, বিভিন্ন সাজেশন বই থেকে ফলো করে করতে পারবা। প্রথম আর্নিং ম্যানেজমেন্টের একটা বেসিক কথা বলি। এখানে 3টা ক্যাটাগরির ম্যাথ থাকে। একটা হলো ইপিএস বা আর্নিং পার শেয়ার বের করতে বলে, আর একটা বন্ড ভ্যালুয়েশন, আর একটা হলো ইএল টু ম্যাচুরিটি। এই 3টা ক্যাটাগরির বা 3টা ফরম্যাটের ম্যাথ থাকে। তো 3টা ফরম্যাটের মধ্যে আজকে আমরা 3টা ফরম্যাটেরই প্রত্যেক জায়গা থেকে একটা একটা করে ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, বেসিক কিছু আলোচনা করে দিব। যদিও এই চ্যাপ্টারের অনেকগুলো ম্যাথ আমার ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা সার্চ করলে পাবা। তো আমরা ইম্পর্টেন্টগুলো আজকে আলোচনা করলে এটাকে বেস করে তুমি অনেক কিছু শিখতে পারবা। তাহলে আমরা 3টা ক্যাটাগরির মধ্যে প্রথমে ইপিএসের বা আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়, যে ম্যাথগুলো আছে সেগুলো কীরকম হয় একটু দেখব। খেয়াল করো, আমরা প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হলো এমবিএ ফাইনালে অ্যাকাউন্টিংয়ে 2021 সালে আসছিল। তো প্রশ্নটা একটু খেয়াল করি, তারপর এটার সমাধান দেখাবো, এবং এই ক্যাটাগরির যত ম্যাথ আসে সবগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। প্রশ্নটার দিকে যদি খেয়াল করি, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ মুন্নি লিমিটেড
ইজ কম্পোজড অফ, অর্থাৎ মুন্নি লিমিটেডের মূলধন কাঠামো গঠিত হয় কিভাবে সেটা নিচে দেয়া হলো। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে বলছে টাকা 10 পার শেয়ার, টাকার পরিমাণ হলো 1 লাখ টাকা। অর্থাৎ তারা মূলধন কাঠামো 1 লক্ষ টাকা সাধারণ শেয়ার থেকে প্রতি শেয়ার 10 টাকা দামে এবং 10% ডিভেঞ্চার 10% ঋণপত্রের মাধ্যমে সংগ্রহ করে 1 লক্ষ টাকা। তো তাদের মূলধন কাঠামো 2 লক্ষ টাকা কিভাবে, সাধারণ শেয়ার প্রতি শেয়ার 10 টাকা দামের 1 লক্ষ টাকা আর 10% ঋণপত্র বা 10% ডিভেঞ্চার 1 লক্ষ টাকা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের টাকার পরিমাণ 1 লাখ এবং প্রতি শেয়ারের দাম বলছে 10 টাকা, কিন্তু এখানে নাম্বার অফ শেয়ার নাই। ইপিএস বা আর্নিং পার শেয়ারের অঙ্ক করতে হলে নাম্বার অফ শেয়ারটা কিন্তু লাগে। তো নাম্বার অফ শেয়ার যদি দেয়া না থাকে, বের করার সিস্টেম হলো ক্যাপিটালের যে টাকাটা তুমি দেখতে পারছো 1 লাখ টাকা, সেটাকে প্রতি শেয়ারের যে দাম আছে ওইটা দিয়ে ভাগ করলেই নাম্বার অফ শেয়ার বের হয়ে যাবে। তার মানে 1 লাখকে 10 দিয়ে ভাগ করলে 10,000 শেয়ারের সংখ্যা পেয়ে যাবা। এগুলো পরে রাখবে, সেজন্য একটু প্রশ্ন বোঝার সময় আমি বুঝাই দিছি। এরপরে বলছে কি দেখো, দ্য সেলস অফ দ্য কোম্পানি increased by 20% and thereby the volume of sales increased from 20,000 units to 24,000 units. এটার অর্থ হলো কোম্পানির বিক্রয় 20% বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ 20% যখন বৃদ্ধি পাইছে, কোম্পানির বিক্রয় যেখানে 20,000 ইউনিট ছিল সেখান থেকে বৃদ্ধি পেয়ে 24,000 ইউনিট হয়েছে। তার মানে 20,000 ইউনিটের 20% যদি তুমি করো, 20,000 গুণ 20% তাহলে কিন্তু 4,000 হবে। তাহলে 20,000 এবং ওই 4,000 মিলে মোট 24,000 ইউনিট হবে। তাহলে আমরা কি দেখতে পাইলাম, কোম্পানির 20% বিক্রি বৃদ্ধি পাওয়াতে 20,000 থেকে বিক্রয় 24,000 ইউনিটে উন্নীত হয়েছে। তার মানে কোম্পানির বর্তমান বিক্রয় হলো 20,000, পূর্বের বিক্রয় 20,000 ইউনিট এবং তাদের নতুনভাবে এটা 20% ইনক্রিজ হওয়াতে 24,000 ইউনিট বিক্রয় হলো। ইটস সেলিং প্রাইস পার ইউনিট ইজ টাকা 20, তাদের প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 20 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ টাকা 12 এবং পরিবর্তনশীল ব্যয় প্রতি ইউনিটে 12 টাকা। অ্যান্ড ফিক্সড কস্ট টাকা 45,000 এবং তাদের স্থায়ী খরচ হলো 45,000 টাকা। ইনকাম ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি ইজ 45%, কোম্পানির করের হার হলো 45%। অন দ্য বেসিস অফ দ্য অ্যাবাভ ডাটা ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, অর্থাৎ উপরের তথ্যগুলো বিবেচনা করে বা ভিত্তি ধরে তোমাকে নিচের ক্যালকুলেশনগুলো করতে হবে বা গণনা করতে হবে। কি কি? এ নাম্বারে বলছে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইভিআইটি অ্যান্ড ইপিএস, অর্থাৎ ইভিআইটি কতটুকু বাড়ছে। ইভিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, আর ইপিএস বলতে আর্নিং পার শেয়ার, অর্থাৎ ইভিআইটি এবং ইপিএসের কতটুকু বৃদ্ধি হয়েছে তার শতকরা হার বের করতে হবে। বি নাম্বার বলছে ভেরিয়াস ডিগ্রি অফ লেভেলস অ্যাট সেলস ভ্যালু অফ 20,000 ইউনিট, অর্থাৎ ডিগ্রি অফ লিভারেজ, ভেরিয়াস ডিগ্রি অফ লিভারেজ মানে ডিগ্রি অফ লিভারেজের বিভিন্ন মাত্রায় 20,000 ইউনিট লেভেলে 20,000 ইউনিট বিক্রয় স্তরে বিভিন্ন মাত্রার লিভারেজ বের করতে হবে। বিভিন্ন মাত্রার লিভারেজ বলতে এখানে 3টা লিভারেজ থাকে, একটা হলো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, আরেকটা হলো ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, আরেকটা হলো ডিগ্রি অফ টোটাল লিভারেজ। তো প্রথম যেটা সেটা হলো রিকোয়ারমেন্ট এ নাম্বারটা আমরা করব পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইভিআইটি অ্যান্ড ইপিএস বের করব, অর্থাৎ ইভিআইটির ইনক্রিজ এবং ইপিএসের যে ইনক্রিজ হয়েছে সেটা শতকরা হার বের করব। সেজন্য আমরা একটা ইপিএস টেবল তৈরি করব আগে। তো আমরা পরবর্তী পেজে আসলাম, এটা একটা ইনকাম স্টেটমেন্ট, সেখানে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করে এখানে ইপিএসটা আগে বের করে নেব। তো ইনকাম স্টেটমেন্টে যেভাবে হয়, উপরে কোম্পানির নাম, প্রশ্ন থেকে দেখে লিখবা মুন্নি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট, প্রশ্নে যদি কোনো তারিখ থাকে তারিখ লিখবা, যদি না থাকে তাইলে লিখবা না। তো যেহেতু এই অঙ্ক নাই সেজন্য তারিখ লিখি নাই। পার্টিকুলার এখানে সেলস ইউনিট লিখে আমাদের যেহেতু বিক্রয়ের 2টা স্তর প্রশ্নের মধ্যে আছে, দেখো একটা হলো 20,000 স্তর যেটা তাদের ওল্ড সেলস বা পূর্বের বিক্রয় এবং বর্তমানে 20% বৃদ্ধি পাওয়ার পরে 24,000। সেজন্য আমরা 2টা কলাম করলাম, একটা হলো
20,000 ইউনিট, আর একটা হলো 24,000 ইউনিট। পার্টিকুলার লিখে 20,000 ইউনিট এবং 24,000 ইউনিট। প্রথমে আমরা লিখব সেলস অ্যাট দ্য রেট অফ টাকা 20 পার ইউনিট। দেখো ইনকাম স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হলো আমাকে নেট ইনকাম বা আর্নিংটা বের করা। তো আর্নিং কীভাবে পাবো? সেলস থেকে সকল খরচ মাইনাস করে পাবো। তো সেজন্য ইনকাম স্টেটমেন্টে সবার আগে কী লিখব? সেলস লিখব। এবং সেলস হলো প্রশ্নের ভিতরে বলা আছে প্রতি ইউনিট সেলিং প্রাইস হলো 20 টাকা। দেখো তাহলে প্রতি ইউনিটে 20 টাকা হলে 20,000 ইউনিট বিক্রি করলে কত হবে? 24,000 ইউনিট বিক্রি করলে সেলস কত হবে সেটা আমরা প্রথমে লিখব। কীভাবে? 20,000 গুণ 20 4 লক্ষ টাকা, আবার এই 24,000 ইউনিট গুণ প্রতি ইউনিটে 20 টাকা হলে 4,80,000 টাকা। এটা হলো সেলস ভ্যালু। ইনকাম স্টেটমেন্টের যে ফরম্যাটটা সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, সব অঙ্কে একই ফরম্যাট হবে। প্রথমে সেলসটা লিখব, তারপরে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করব। ভেরিয়েবল কস্ট প্রশ্নে বলা আছে প্রতি ইউনিট 12 টাকা। দেখো বলছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 12। প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট হলো 12 টাকা। তাহলে প্রতি ইউনিটের যদি 12 টাকা হয়, আমরা একটা 20,000 ইউনিট আর একটা 24,000 ইউনিট, তাহলে 20,000 গুণ 12 হলে 2,40,000, 24,000 ইউনিট গুণ 12 হলে 2,88,000। ওই সেলস থেকে ভেরিয়েবল কস্ট এখন মাইনাস করে দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো। 4 লাখ থেকে 2,40,000 1,60,000, 4,80,000 থেকে 2,88,000 1,92,000। এখন সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করার পরে যে অ্যামাউন্ট বা যে রেজাল্টটা নামবে সেটার নাম কন্ট্রিবিউশন মার্জিন দিব। তারপরে আমরা ফিক্সড কস্ট যেটা আছে সেটা মাইনাস করে দিব। ফিক্সড কস্ট প্রশ্নে আছে কত? 45,000। খেয়াল করবা ফিক্সড কস্ট স্থির খরচ অর্থাৎ সব লেভেলে একই হয়। সেজন্য 20,000 ইউনিট বিক্রি করলেও যা স্থায়ী খরচ হবে, আর 24,000 ইউনিট বিক্রি করলে একই স্থায়ী খরচ হয়। অর্থাৎ স্থায়ী খরচের বৈশিষ্ট্য হলো সব লেভেলে খরচের মাত্রা একই থাকবে। সেজন্য উভয় জায়গায় 45,000 বসাই দিলাম। এখন এই 45,000 মাইনাস করে দিলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে 20,000 ইউনিটের 1,15,000 এবং 24,000 ইউনিটে 1,47,000। তো ফিক্সড কস্ট মাইনাস করার পরে যে মানটা নামবে সেটার নাম হলো ইভিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে তোমাদের এই ফরম্যাটটা খেয়াল রাখতে হবে। প্রথমে সেলস, তারপরে ভেরিয়েবল কস্ট মাইনাস করে কন্ট্রিবিউশন মার্জিন পাবো। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট মাইনাস করে দিলে আমরা ইভিআইটি পাবো। ঠিক আছে? যদি কোথাও প্রবলেম হয় বুঝতে কমেন্ট সেকশনে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিও আমাদের যে ক্লাস শেষ চলতেছে এটা একটু অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দাও যেন সবার উপকারে আসে। সবাই তো আর হয়তো এমবিএ ফাইনালে যারা পড়ে ঠিকমতো প্রাইভেট পড়তে পারে নাই, কিছুটা হলেও সবার উপকারে আসবে। ইবিআইটি বের করার পরে কি আমরা দেখব, খেয়াল করো। ইবিআইটির পরে এই আয় যেটা আছে মাঝখানে অর্থাৎ ইন্টারেস্টটা মাইনাস করে দিব, লেস ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট বা সুদ আমরা কিসের উপর দিব? ইন্টারেস্ট মূলত ঋণের উপর সুদ ধরা হয়। তো আমাদের প্রশ্নের মধ্যে দেখো 10% ডিবেঞ্চার বা ঋণ থেকে তারা 1 লাখ টাকা মূলধন সংগ্রহ করছে। তো 1 লাখের এই 10% কিন্তু ইন্টারেস্ট হবে। তাইলে 1 লাখের 10%-এ কত হবে? 10,000। তো কোম্পানির যেহেতু দুইটাই কোম্পানির বিক্রয় সেজন্য উভয় জায়গায় 10,000 বসে যাবে। তাইলে আমরা কার পরে কি আমরা ইবিআইটি পর্যন্ত আগে বের করে ফেলবো, করার পরে তারপর সেখান থেকে যে মাঝখানে আয় আছে বা ইন্টারেস্টটা মাইনাস করে দেব। ইন্টারেস্ট কিসের উপর চার্জ হয়? ডিভেঞ্চারের উপরে হয়। ডিভেঞ্চার যত থাকে তার উপর যে পার্সেন্ট বলছে সে পার্সেন্ট হিসাবে আমরা দুইটা লেভেলে বসাই দিলাম। এখন সেটা যদি ইন্টারেস্ট মাইনাস করি তাহলে 20,000 ইউনিটের ফলাফল 10,000 1,15,000 থেকে 10,000 মাইনাস করলে 1,05,000, 1,47,000 থেকে 10,000 মাইনাস করলে 1,37,000। এটা হলো ইবিটি। যখন আয়টা মাইনাস হয়ে গেছে বা আয়টা উঠে গেছে তখন এই ইভিআইটির আয়টা আর নাই, সেজন্য এটা ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স অর্থাৎ করদার্যের পূর্ববর্তী মুনাফা। এখন আসো, ইবিটি বের করার পরেই তোমার ট্যাক্স প্রয়োগ করতে হবে। ট্যাক্সের পার্সেন্ট প্রশ্নে দেওয়া আছে, দেখো। ইনকাম ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি ইজ 45%। যদি না থাকে তাহলে তুমি 40 to 45% যে কোনো একটা পার্সেন্ট ধরতে পারবা। তো ট্যাক্সের পার্সেন্ট আমরা প্রশ্নে আছে 45%। এই ইভিটির উপর অর্থাৎ 1,05,000-এর উপরে তুমি 45% করো, দেখবা 47,250 আসবে। 1,37,000-এর উপরে যেটা 24,000 ইউনিটের ইভিটি ছিল সেটার উপরে 45% করলে 61,650। ইভিটি থেকে আমরা ট্যাক্স যখন মাইনাস করে দিব আমরা ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স পাবো। তো 1,05,000 থেকে 47,250 মাইনাস করলে 57,750।
1,37,000 থেকে 61,650 মাইনাস করে দিলে 75,350 ইএটি আর্নিং আফটার ট্যাক্স। এই ইএটি পর্যন্ত আমাকে বের করে নিতে হবে আগে, তারপরে তুমি ইপিএসে যাইতে পারবা। কারণ ইপিএস বা আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়, ইপিএসের সূত্র হলো ইএটি ডিভাইডেড নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্সকে সাধারণ শেয়ার দিয়ে ভাগ করলে তুমি প্রতি শেয়ারের আয় বা ইপিএস পেয়ে যাবা। এখন দেখো এই সূত্রের মান বসাচ্ছি। ইএটি 20,000 ইউনিট, 20,000 স্তরে ইএটি আমার কত ছিল? 57,750, উপরে 57,750। এবার আসো নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, এটা কোথায় পাবো? তাহলে আমি প্রশ্ন পড়ার সময় বলছিলাম যে নাম্বার অফ শেয়ার যদি বা অর্ডিনারি শেয়ার যদি না থাকে, সেটা বের করার নিয়ম হলো আমাদের যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আছে 1 লাখ টাকা, সেটাকে তাদের শেয়ার প্রতি শেয়ারের দাম 10 টাকা দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে 1 লাখ টাকাকে তুমি যদি 10 টাকা প্রতি শেয়ারের দাম দিয়ে ভাগ দাও, তাহলে 10,000 শেয়ারের সংখ্যা পাবো। তাহলে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার হবে 10,000। এখন দেখো 20,000 স্তরে ইএটি ছিল 57,750। এই 57,750 আসলে ইএটি হয়েছে 10,000 শেয়ারের জন্য। তাহলে 1 শেয়ারের জন্য কত? সেজন্য ওই ইএটিকে 57,750কে ওই 10,000 শেয়ার দিয়ে ভাগ করলে 1 শেয়ারের ইপিএস আর্নিং পার শেয়ার হবে 5.775। ঠিক একইভাবে 24,000 ইউনিটের ইপিএস কত হবে? 24,000 ইউনিটের ইএটি 75,350কে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার 10,000 দিয়ে ভাগ করলে 7.535, এটা হবে 24,000 ইউনিটের ইপিএস। তাহলে আমরা 20,000 ইউনিটের ইপিএস পাইলাম 5.775 এবং 24,000 ইউনিটের ইপিএস পাইলাম 7.535। ইপিএস আমাদের যখন বের হয়ে গেছে, এখন আমরা আমাদের যে মূল করণীয়টা কিন্তু এখনও আসি নাই। এ নাম্বারে বলছে কি? পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইভিআইটি অ্যান্ড ইপিএস, অর্থাৎ ইভিআইটি এবং ইপিএস এর শতকরা বৃদ্ধির হার গণনা করো। এখন আমরা আমাদের মূল কাজে যাব। পরবর্তী পেজে ইপিএস যখন বের করে নিলাম, পরবর্তী পেজে আসলাম। রিকোয়ারমেন্ট এ, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইভিআইটি। যেহেতু ইভিআইটি আগে বের করতে বলছে, আমরা প্রশ্নে আবার দেখি ইভিআইটি অ্যান্ড ইপিএস, সেজন্য আগে ইভিআইটিটা বের করব। পার্সেন্টেজ চেঞ্জ বা পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইভিআইটি সমান নিউ ইভিআইটি মাইনাস ওল্ড ইভিআইটি ডিভাইডেড ওল্ড ইভিআইটি ইন্টু 100। সূত্রটা আবার একটু খেয়াল করো। পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইভিআইটি বা পার্সেন্টেজ চেঞ্জ ইন ইভিআইটি সূত্র হবে নিউ ইভিআইটি মানে 24,000 ইউনিটের যে ইভিআইটি মাইনাস ওল্ড ইভিআইটি, তার মানে 20,000 ইউনিটের ইভিআইটি ডিভাইডেড ওল্ড ইভিআইটি মানে হলো ওই 20,000 ইউনিটের ইভিআইটি, এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা ইনক্রিজ ইন ইভিআইটি বা পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইভিআইটি পাবো। এখন মান বসাচ্ছি। তাহলে আমি নিউ ইভিআইটি মানে কি বলছি? 24,000 ইউনিটের যে ভিআইটি। আমরা যদি খেয়াল করি যে প্রিভিয়াস পেজে যে ইনকাম স্টেটমেন্ট করছিলাম, সেখানে ইভিআইটি সোজাসুজি দেখো 24,000 ইউনিটে 1,47,000, এটা হলো নিউ। আর 20,000 ইউনিট সেটা হলো ওল্ড, সেটা হলো 1,15,000। অর্থাৎ 20,000 ইউনিট মানে আগের কোম্পানি বিক্রয় ইনক্রিজ হওয়ার আগের যে ইউনিট ছিল 20,000 ইউনিট, সেই ইউনিটের ইভিআইটিটা হলো ওল্ড। আর ইনক্রিজ হওয়ার পরের যেটা, সেটা হলো নিউ ইভিআইটি। তার মানে 1,47,000 ইভিআইটি থেকে 1,15,000 ইভিআইটি মাইনাস করার পরে ওই ওল্ড ইভিআইটি 1,15,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা হারটা পাবো। তো 1,47,000 মাইনাস 1,15,000 ডিভাইডেড ওল্ড ইভিআইটি 1,15,000 ইন্টু ব্র্যাকেট উঠে দিয়ে 100 দিলাম। 1,47,000 থেকে 1,15,000 মাইনাস করার পরে 1,15,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাবা 27.83%। এটা হলো পার্সেন্টেজ চেঞ্জ ইন ইভিআইটি। এরপরে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস মানে ইপিএস এর কতটুকু পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে সেটা বের করব। ঠিক একই সূত্র, এটাতে ইভিআইটি কথাটা লিখছিলাম, এখানে শুধু ইপিএস কথাটা লিখব। ঠিক আছে? তাহলে এখানে নিউ ইপিএস মাইনাস ওল্ড ইপিএস ডিভাইডেড বাই ওল্ড ইপিএস ইন্টু 100। এখন আমরা আমাদের নিউ ইপিএস বলতে 24,000 ইউনিটের যে ইপিএস সেটা বসাবো, ওল্ড ইপিএস বলতে 20,000 ইউনিটের যে ইপিএস সেটা বসাবো, তারপরে নিচে ওল্ড ইপিএস মানে 20,000 ইউনিটের ইপিএস বসিয়ে ক্যালকুলেশন করলে পাবো।
তো আমরা যদি প্রিভিয়াস পেজে দেখি, দেখো 24,000 ইউনিটের আমার ইপিএস হয়েছিল 7.535, আর 20,000 ইউনিটের ইপিএস যেটা ওল্ড ইপিএস সেটা হয়েছিল 5.775। তাহলে 7.535 থেকে 5.775 মাইনাস করে সেখানে 5.775 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএসটা পাবো। তাহলে 7.535 মাইনাস ওল্ড ইপিএস হলো 5.775 ডিভাইডেড ওল্ড ইপিএস হলো 5.775, ক্যালকুলেশন করে 100 দিয়ে গুণ দিলে 30.48%, এটা হলো পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইপিএস বা পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট এ শেষ, এখন রিকোয়ারমেন্ট বিতে যাব। প্রশ্নে রিকোয়ারমেন্ট বিটা আবার একটু দেখি। ভেরিয়াস ডিগ্রি অফ লিভারেজ অ্যাট সেলস লেভেল অফ 20,000 ইউনিটস, এটার অর্থ হলো 20,000 ইউনিটের বিক্রয় স্তরে বিভিন্ন মাত্রার লিভারেজ। বিভিন্ন মাত্রার বলতে এখানে লিভারেজের 3টা মাত্রা আছে, একটা হলো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, একটা হলো ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, আর একটা হলো ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এই 3টা মাত্রায় আমরা করব। সেজন্য আমরা পূর্বের পেজ আবার গেলাম। রিকোয়ারমেন্ট বি, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ সংক্ষেপে DOL বলা হয়, এটা সূত্রটা মুখস্থ রাখতে হবে তোমাকে। সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই EVIT। এখন দেখো কন্ট্রিবিউশন মার্জিনও আমাদের 2টা স্তরে ছিল, EVITও 2টা স্তরে ছিল। তাহলে আমরা এখানে কোন স্তরটা বসাবো? প্রশ্নে যে স্তরটা বলছে, প্রশ্ন বলছে 20,000 ইউনিট স্তরে। তাহলে 20,000 ইউনিট স্তরে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত? আমি যদি দেখি ওই ইনকাম স্টেটমেন্টে, দেখো 20,000 ইউনিটে 1,15,000, ঠিক আছে। আমরা একটু আবার দেখি কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড EVIT। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন ছিল 1,60,000 এবং EVIT 1,15,000, তার মানে এই 20,000 স্তরটা নিয়েছি, অর্থাৎ 1,60,000 কন্ট্রিবিউশন মার্জিনকে EVIT 1,15,000 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। 1,60,000 ডিভাইডেড 1,15,000, তাইলে কি আসবে? 1.39 টাইমস। এটা গেল DOL এর। DFL এর ক্ষেত্রে EVIT ডিভাইডেড EVT। DFL এর পূর্ণরূপ হলো ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। 3 ধরনের সূত্র একটু মুখস্থ রাখবা। DOL এর সূত্রটা কি? কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড EVIT, আর DFL মানে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজের সূত্র EVIT ডিভাইডেড বাই EVT। তো EVIT আগেই তো 20,000 স্তরের EVIT আমরা আগেরটাতে লিখছি 1,15,000, সেটা বসাবো। EVT এখন দেখি EVT কত আছে। EVT হলো 1,05,000, তো 1,05,000 দিয়ে ভাগ করব। 1,05,000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.10 টাইমস। লিভারেজের ক্ষেত্রে যে মানটা আসবে সেটা টাইমস লিখবা, আর পার্সেন্টেজের ক্ষেত্রে ইন্টু 100 দিবা। এরপরে হলো সর্বশেষ যেটা, সেটা হলো ডিগ্রি অফ টোটাল লিভারেজ বা DTL। DTL এর সূত্র হলো DOL অথবা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইন্টু DFL অর্থাৎ ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। তাহলে আমরা DOL কত 1.39 বসাইলাম, সূত্রের ইন্টু দিলাম এবং DFL 1.10 দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 1.53 টাইমস। তাহলে তিনটা মাত্রায় অর্থাৎ 20,000 ইউনিট বিক্রয় স্তরে লিভারেজের 3টা যে লেভেল আছে সে 3টা মাত্রায় আমরা বের করলাম। প্রথমটা DOL 1.39 টাইমস, তারপরটা DFL 1.10 টাইমস, তারপরটা হলো DTL 1.53 টাইমস। এটা গেল একটা ক্যাটাগরির অঙ্ক। এরপরে আমরা যে ক্যাটাগরির অঙ্কতে যাব সেটা হলো পরবর্তীতে বন্ড ভ্যালুয়েশনের কিছু অঙ্ক থাকে, আমরা সেখান থেকে একটা প্রশ্ন নিয়ে আসলাম। তো বন্ড ভ্যালুয়েশনের অঙ্ক আমরা করব, তার আগে আমরা বন্ড বলতে কি বুঝি সেটা একটু সবাই খেয়াল করি। যে বন্ড বলতে কি বুঝি আমরা? বন্ড হচ্ছে কোম্পানি এবং ব্যক্তির মধ্যে ঋণ চুক্তি। মনোযোগ দিয়ে খেয়াল করবা। বন্ড হচ্ছে কি? কোম্পানি এবং ব্যক্তির মধ্যে একটা ঋণ চুক্তি। অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো যখন তাদের টাকার প্রয়োজন হয় তখন তারা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সুদ বা কুপন হারে টাকা নেবে বা টাকা নিতে পারে। একটা নির্দিষ্ট সময় শেষে কোম্পানি তাদের টাকাটা পরিশোধ করবে। কোম্পানির লাভ হোক বা না হোক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু ওই বন্ডের যারা শেয়ার হোল্ডার তাদেরকে পরিশোধ করতে হয়। তো বন্ড বলতে আমরা সংক্ষেপে বুঝি কি? বন্ড হচ্ছে কোম্পানি এবং ব্যক্তির মধ্যে একটা ঋণের চুক্তি। এখন আসো এই প্রশ্নগুলো কেমন হয়, ঠিক আছে? তো আমরা একটা ক্লাসের মধ্যে সবগুলো ক্যাটাগরির অঙ্ক দেখাবো,
কিছুক্ষণ আগে ইপিএস এর অঙ্কগুলো কিন ধরনের হয় দেখাইলাম, ওই ইপিএস এর অঙ্কগুলো এটাকে বেস করে তোমরা করার চেষ্টা করবা। আর এই ধরনের কিছু ব্যতিক্রম অঙ্ক ইপিএস এরও আছে, হ্যাঁ, সেগুলো তোমরা আমার ফেসবুক পেজে ঘাটলে পেয়ে যাবা। তারপরও না পাইলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তবে অবশ্যই শর্ত থাকবে একটু শেয়ার করবা লাইভটা, ঠিক আছে? তো আমরা এখন যাই বন্ডের ক্ষেত্রে, প্রশ্নটা একটু খেয়াল করি। সুমনা মোটরস বন্ডস হ্যাভ 10 ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি, অর্থাৎ সুমনা মোটরস বন্ডের মেয়াদ শেষ হতে 10 বছর বাকি আছে। সুমনা মোটরস নামে একটি প্রতিষ্ঠান, তাদের বন্ডের মেয়াদ শেষ হতে কয় বছর বাকি আছে? 10 বছর বাকি আছে। ইন্টারেস্ট ইজ এ পেইড অ্যানুয়ালি, তাদের বার্ষিক সুদ পরিশোধ হয় বার্ষিক। দ্য বন্ডস হ্যাভ এ টাকা 1000 পার ভ্যালু, বন্ডগুলো হলো 1000 টাকা সমমূল্যের, PAR পার ভ্যালু মানে হলো সম বা সমমূল্যের বোঝায়। অ্যান্ড দ্য কুপন ইন্টারেস্ট রেট ইজ 8%, এবং তাদের কুপন সুদের হার হলো 8%। দ্য বন্ড হ্যাভ এ yield টু ম্যাচুরিটি অফ 9%, অর্থাৎ মেয়াদ পূর্তিতে বন্ডটার সুদের হার হবে 9%। হোয়াট ইজ দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দিস বন্ডস, এই বন্ডের বর্তমান বাজার মূল্য কত হবে? তাহলে দেখো বন্ডের বর্তমান বাজার মূল্য বের করতে বলছে, তো এখানে বন্ডের অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো আমাদের অঙ্কের ভিতরে ডিটেলস আছে, তার মধ্যেও আমি একটু যতটুকু পারি বলে দিচ্ছি। তবে এই ক্যাটাগরির অঙ্কগুলো আছে, বিশেষ করে এগুলো আসে। তার মধ্যে রিডেমেবল বন্ড থাকে, অর্থাৎ মানে আদায়যোগ্য বন্ড বা খালাসযোগ্য বন্ড। আরেকটা হলো ইরিডেমেবল বন্ড, যে বন্ড খালাসযোগ্য নয়। আরেকটা হলো ভ্যালু অফ জিরো কুপন বন্ড বা জিরো কুপন বন্ডের অঙ্ক থাকে। আরেকটা হলো ভ্যালু পার বন্ড। এই ধরনের ক্যাটাগরির বন্ড থাকে। এখন আমাদের যে অঙ্কটা সেটা কিসের, কিছু যখন উল্লেখ নাই, আমরা এটা রিডেমেবল বন্ড বা খালাসযোগ্য বন্ডের সূত্র প্রয়োগ করে আমরা মার্কেট প্রাইসটা বের করব। জিরো কুপন বন্ড হলে ক্লিয়ারলি জিরো কুপন বন্ড উল্লেখ থাকবে। তো কোন বন্ডের কোন ধরনের সূত্র আমাদের ক্লাস অন্যান্যগুলোতে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো, অথবা তোমাদের বইতেও কিন্তু একটা ফর্মুলা লিস্ট আছে, সেখানেও সূত্রগুলো দেওয়া আছে। এগুলো সূত্র লেভেলের অঙ্ক, চ্যাপ্টারটা একদম ইজি চ্যাপ্টার, এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা বেশি, তোমরা দেখবা। তো এই অঙ্কটাতে আমরা কারেন্ট মার্কেট প্রাইস বের করব কিসের? বন্ডের। তো কারেন্ট মার্কেট প্রাইস বন্ড ভ্যালু বের করার জন্য সূত্র হলো INT সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, সেকেন্ড ব্র্যাকেট শেষ, নিচে ডিভাইডেড বাই আর, প্লাস MB ডিভাইডেড 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এই সূত্রটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা হলো রিডেমেবল বন্ডের ক্ষেত্রে। তো এখানে আমি পাশে সংক্ষিপ্ত যে নামগুলো সেগুলোর পূর্ণরূপ দিচ্ছি। হিয়ার মার্কেট ভ্যালু, MB মানে কি? মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু বলতে আমাদের প্রশ্নের মধ্যে যে বন্ড ভ্যালু লেখা আছে, দ্য বন্ড হ্যাভ এ 1000 পার ভ্যালু, সেটাই মার্কেট ভ্যালু। আর INT বলতে ইন্টারেস্টকে বোঝায়, আর ইন্টারেস্টটা হলো অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, মানে ঋণের পরিমাণ। খেয়াল করবা, রেট অফ ইন্টারেস্ট নয়, রেট অফ ইন্টারেস্ট হলো ছোট হাতের আর। তো INT মানে ইন্টারেস্ট বা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, সেটা পাবো আমাদের যে মার্কেট ভ্যালু 1000 টাকা আছে, সেটার সাথে যে ইন্টারেস্ট রেট প্রশ্নে দেওয়া আছে, কুপন ইন্টারেস্ট রেট 8%, সেটা দিয়ে গুণ দিলে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট 80 টাকা পাবো। এরপরে রেট অফ ইন্টারেস্ট, যেটা বলছিলাম ছোট হাতের আর, সেটাকে ঋণের সুদের হার, সেটা কত? 9%, মানে ম্যাচুরিটিতে তাদের ঋণের সুদের হার হয়ে যাবে 9%। তো 9%-এর পার্সেন্ট যদি উঠাই দাও, 100 দিয়ে ভাগ করতে হবে। এখন তুমি 9কে 100 দিয়ে ভাগ করলে পার্সেন্ট উঠে যাবে, 9কে 100 দিয়ে ভাগ করলে 0.09 হয়। আর এন মানি হলো ছোট হাতের এন, যেটা নাম্বার অফ ইয়ার্স, সেটা প্রশ্নে দেওয়া থাকে, ওই যে মেয়াদ যেটা 10 ইয়ার্স 10। এখন এই যে হেয়ারের যে মানগুলো, এগুলো যদি সূত্রে আমরা ইনপুট দিই, তাহলে কিন্তু আমরা বন্ড মানে মার্কেট ভ্যালুটা পেয়ে যাব বা মার্কেট প্রাইসটা পেয়ে যাব বন্ডের। তো প্রথমে INTর জায়গায় এই যে 80টা বসাইলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো, সূত্রের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যে অবস্থায় আছে সেভাবে থাকবে, জাস্ট মান হবে MB INT আর এবং N এর এই জায়গায় মান বসবে। এরপরে 1 থাকবে, ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম 1 রাখলাম, সূত্রের প্লাস চিহ্ন দিলাম, আর এর জায়গায় 0.09 ব্র্যাকেট শেষ করে উপরে N এর জায়গায় 10 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম,
শেষ করে প্লাস চিহ্ন দিলাম। এমবির জায়গায় এই যে মার্কেট ভ্যালু 1000 বসাইলাম, নিচে ফার্স্ট ব্র্যাকেট রাখলাম 1 প্লাস চিহ্ন রাখলাম, আর এর জায়গায় আর এর মান কত 0.09 বসাইলাম, ব্র্যাকেট শেষ করে উপরে এন এর জায়গায় 10 বসাইলাম। এখন আমি জাস্ট ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবা, যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেগুলো আগে করবা। যেমন 1 প্লাস 0.09 তাইলে হবে 1.09, ঠিক আছে। এই পাশে প্লাসের পরে 1 প্লাস 0.09 1.09, মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিলাম। করার পরে তারপরে পাওয়ারের কাজ করব। পাওয়ারের কাজ কীভাবে করবে, যে 1.09 উপর পাওয়ার 10 যদি করো, তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে ভি এর মতো উল্টা যেটা আছে সেটাতে 1.09 লিখে ভি এর উল্টাটাকে ক্লিক করে 10 দিয়ে সমান দিলে মানটা চলে আসবে 2.367। হ্যাঁ, এরপরে এইখানে অর্থাৎ এই প্লাসের আগে যে ব্র্যাকেট আছে সেখানে এই মানটা মানে পাওয়ার করার পরে যে মানটা আসবে উপরের 1কে সেটে দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 0.4224 পাবা। ওকে, এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গিয়ে পুরোটাতে ফার্স্ট ব্র্যাকেট বসবে, উপরের আগে থেকে 80টা বসে আসবে। হ্যাঁ, এবার করতে করতে তোমার এই ব্র্যাকেট উঠে গেলে এখানে ইনটু বসবে। এখন দেখো 1.1 থেকে যদি 0.4224 মাইনাস করো তাহলে আসা কত 0.578, নিচে 0.09 ঠিকই থাকবে। যেহেতু সাইন উঠে গেছে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেট মানে ইনটু বোঝাবে, প্লাস চিহ্ন আর উপরে 1000 নিচে 2.367 একই থাকবে। এখন ব্র্যাকেট উঠাই দেবো, সেজন্য আমরা কি করব, এখানে ব্র্যাকেট উঠানোর জন্য ইনটু বসাবো, আর 0.578কে 0.09 দিয়ে ভাগ করলে তুমি 6.422 পাবা। এবার এই 80 যেটা, এটা ব্র্যাকেট যখন উঠে গেছে ইনটু হয়ে গেছে, এটা আবার ব্র্যাকেটের ভিতরে আসছে, কারণ ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এখন এই জায়গায় এসে প্লাসের পরে এসে ভাগের কাজটা করো। 1000কে 2.367 দিয়ে ভাগ করলে 422.476। এবার 80-র সাথে 6.422 দিয়ে গুণ করলে 513.76, সেটার সাথে পাশের সংখ্যা প্লাস করে দিলে 936.24 টাকা। এটাই হবে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য বন্ড। তাহলে বন্ডের আরও যে ক্যাটাগরির অঙ্কগুলো থাকে, জাস্ট সূত্র, তোমাদের বইতেও আছে সূত্রগুলো দেখে নিবা। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে এবং পেজের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে এই বন্ড ভ্যালুয়েশনের, সেগুলো দেখবা। তারপরে খুঁজে না পারলে আমাকে বলবা, আমি যতটুকু পারি লিঙ্ক পাঠাবো তোমাদেরকে। তবে শর্ত হলো শেয়ার করতে হবে, একটু শেয়ার করবা সবাইকে যেন উপকারে আসে। এরপরের ক্রাইটেরিয়া বা পরের ফরম্যাটের যে অঙ্ক আমরা সেটাতে যাচ্ছি, সেটা হলো ইয়েল টু ম্যাচুরিটি, ওয়াইটিএম এর অঙ্ক। এখন ওয়াইটিএম এর অঙ্কে আমরা যাব। ওয়াইটিএম এ যাওয়ার আগে ওয়াইটিএম বা ইয়েল টু ম্যাচুরিটি বলতে আমরা কি বুঝি? ইয়েল টু ম্যাচুরিটি এটার সংক্ষিপ্ত রূপ হলো ওয়াইটিএম। তো এটার বাংলা অর্থ হলো মেয়াদ পূর্তিতে আয়ের হার, ঠিক আছে। ওয়াইটিএম মানে ইয়েল টু ম্যাচুরিটি। তো মেয়াদ পূর্তিতে আয়ের হার বলতে আমরা কি বুঝি খেয়াল করবা। নির্দিষ্ট দামে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত যদি ধরে রাখে বিনিয়োগকারী, মেয়াদ পূর্তি শেষে বিনিয়োগকারী যে আয় হার অর্জন করবে তাকে ওয়াইটিএম বা মেয়াদ পূর্তিতে আয় হার বলে। আমি যদি আরও ইজি করে বলি, যে আগের অঙ্কটা আছে মনে করো বলছিল 8% বন্ড, এটা যে কিনছে সে বন্ডটা, অর্থাৎ বন্ডের যিনি মালিক তিনি 10 বছর মেয়াদ পর্যন্ত ধরে রাখছে। 10 বছর পরে দেখা গেল এটা 12% হয়ে গেছে বা 10% হয়ে গেছে। এই যে মেয়াদ শেষে সে যে আয়ের হারটা পাবে সেটাই হবে ইয়েল টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে আয়ের হার। তো এখন সেই ধরনের অঙ্কগুলো কীরকম হয় তার জন্য একটা আমরা এক্সাম্পল হিসেবে অঙ্ক আনছি। সেই অঙ্কটা বিবি অনার্স 4th ইয়ারে 2019 সালে একবার আসছিল। 4th ইয়ারে কিন্তু এই আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আছে অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে, আর এমবিএতে একই সাবজেক্টের নাম অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। 2019 সালে এবং এমবিএ ফাইনালে একই প্রশ্ন 2020 সালে আসছিল। তার মানে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আমরা এটা আলোচনা করলে বাকি প্রশ্নগুলো তোমরা পারবা। প্রশ্নটার দিকে একটু খেয়াল করি সবাই, আমি প্রশ্নটা অর্থসহ বুঝাই দিব, তোমরা একটু খেয়াল করবা। এ টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 900, অর্থাৎ 1000 টাকা মূল্যের বন্ড বর্তমানে বিক্রি হচ্ছে 900 টাকায়। দ্য কুপন রেট ইজ 14%, বন্ডটির কুপন রেট হলো 14%, মানে সুদের হার 14%। অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট, এবং তার
ডিসকাউন্ট রেট দেওয়া আছে 14%। খেয়াল করো, ডিসকাউন্ট রেট যখন দেওয়া আছে, আমি আগেই বলছিলাম যখন প্রশ্নে ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে এটা মানে ইরিডিমেবল বন্ড হবে, মানে খালার যোগ্য নয়। রিডিমেবলের জায়গায় ইরিডিমেবল মানে খালার যোগ্য নয় বন্ড, সেক্ষেত্রে বন্ড ভ্যালুয়েশনের সূত্রটা ভিন্ন হবে। তো আমরা সেটা পরে দেখাচ্ছি। তো এখানে বলছে ডিসকাউন্ট রেট হলো 15%, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড। প্রথমে বলছে এখানে বন্ডের মূল্য কী হবে দেখাও। তো যখন ডিসকাউন্ট রেট থাকবে তখন বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে সূত্র হবে ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্টকে তোমার ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ দিতে হবে। আবার মনোযোগ দিয়ে খেয়াল করবো, যখন প্রশ্নে ডিসকাউন্ট রেট থাকবে সেটা হবে ইরিডিমেবল বন্ড, রিডিমেবলের জায়গায় ইরিডিমেবল বন্ড, অর্থাৎ খালার যোগ্য নয় এরকম বন্ড। এক্ষেত্রে বন্ডের মূল্যায়নের সময় হবে অ্যামাউন্ট অফ ইন্টারেস্টকে ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ দিলে আমরা বন্ডের ভ্যালু পাবো। তো ক্যালকুলেট করতে বলছে ভ্যালু অফ বন্ড, তাহলে আমরা কি করব, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বের করব, করে সেটাকে ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ করলে মানটা পেয়ে যাব। তারপরে বলছে শুড ইট বি বট, মানে এখানে একটা তোমার কমেন্টস আছে। কি কমেন্টস আছে, যে বন্ডটি কি কেনা উচিত হবে কিনা, এটা কেনা কি উচিত, শুড ইট বি বট। হোয়াট, তারপর বলছে হোয়াট ইটস কারেন্ট ইয়েল্ড, তার বর্তমান ফলন কি, এটা একটা তোমাকে বের করতে হবে মান। তারপর বলছে হোয়াট উড বি ইয়েল্ড টু ম্যাচুরিটি, মানে ইয়েল্ড টু ম্যাচুরিটি কত হবে ইফ ম্যাচুরিটি পিরিয়ড ইজ 5 ইয়ার্স, যদি ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর হয় তাহলে ওয়াইটিএম এর মান কত হবে। তাহলে এখানে অনেকগুলো ক্যালকুলেশন দিছে, আমরা প্রথমে বন্ডটা বের করব। 1 নাম্বার দিয়ে বন্ড ভ্যালু সূত্র আমরা কি বলছি, আইএনটি ডিভাইডেড বাই কে। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আর কে মানে ডিসকাউন্ট রেট, এই পাশে লিখছি হেয়ার আইএনটি। অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আমরা কীভাবে পাবো, বন্ডের যে ভ্যালু দেয়া আছে 1000 টাকা, সেটাকে তাদের যে ডিসকাউন্ট রেট, কুপন রেট যেটা, সরি ডিসকাউন্ট রেট না, কুপন রেট বা ইন্টারেস্ট রেট যেটা, সেটা দিয়ে গুণ দেব। তাহলে 1000 গুণ 14%, কুপন রেট 14%, গুণ দিলে 140, এটা হলো অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। তারপরে ক্যামানি ডিসকাউন্ট রেট 15% বলছে, 15%কে পার্সেন্ট উঠে দিলে 100 দিয়ে ভাগ করব। তো 15কে 100 দিয়ে ভাগ করো 0.15। এখন আমরা জাস্ট মান বসাবো, অ্যামাউন্ট অফ ইন্টারেস্টের জায়গায় 140, ক্যাশ জায়গায় 0.15 বসাইলাম। তাহলে 140কে 0.15 দিয়ে ভাগ করলে 933 টাকা, এটা হবে বন্ড ভ্যালু। এখন তোমাকে একটা কমেন্ট করতে বলছে শুড ইট বি বট, মানে এই বন্ডটা কি কেনা উচিত হবে কিনা। এখন বন্ডটি কেনা উচিত হবে কি উচিত হবে না সেটা নির্ভর করবে বন্ডের যে মূল্য সেটার চাইতে তার সেলিং প্রাইসের কি পার্থক্য। যদি দেখা যায় বন্ডের মূল্যের চাইতে সেলিং প্রাইসটা ছোট, তাহলে অবশ্যই বন্ডটা কেনা যাবে। আর যদি দেখা যায় বন্ডের যে বর্তমান মূল্য সেটার চাইতে যদি সেলিং প্রাইস আরও বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা কেনা উচিত হবে না। তাহলে আমাদের দেখতে পাচ্ছি বন্ডের মূল্য 933 টাকা, কিন্তু বন্ডের সেলিং প্রাইস তো 900 টাকা। তাহলে তুমি 900 টাকায় 933 টাকার বন্ড, তাহলে অবশ্যই কোম্পানি এটা কি রিজনেবল প্রাইসে পাচ্ছে, মানে 933 টাকার বন্ড 900 টাকায় পাওয়া যাচ্ছে, সুতরাং এটা কেনা উচিত। সেজন্য একটা কমেন্ট দিলাম, সিন্স ভ্যালু অফ বন্ড লেস দেন কারেন্ট সেলিং প্রাইস সো দ্য বন্ড শুড বি বট। যেহেতু বন্ডের মূল্য ছোট সেলিং প্রাইসের চাইতে, এই যে 933 টাকা বন্ডের মূল্যটা কত 933, বন্ডের মূল্যটা কি বড় কার চাইতে, সেলিং প্রাইসের চাইতে, সেজন্য বন্ডটা কেনা উচিত। অর্থাৎ তুমি কম দামে এটা কিনতে পারতেছ। এরপরে হলো 2 নম্বরে বের করতে বলছে, এটাতে গেল বন্ডের মূল্য এবং একটা কমেন্ট সাইজে কমেন্ট দিলাম। তারপর বলছে হোয়াট ইজ কারেন্ট ইয়েল্ড। কারেন্ট ইয়েল্ডের সূত্রটা এটাও মুখস্থ রাখতে হবে। কারেন্ট ইয়েল্ড বলতে বর্তমান ফলনকে বোঝাচ্ছে, মানে বর্তমান আয়ের হার। সেটা হলো আইএনটি ডিভাইডেড বাই মার্কেট প্রাইস। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আগেরটাই,
P0 যেটা সেটাকে সংক্ষেপে P0 বলে, এটার পূর্ণরূপ হলো মার্কেট প্রাইস। তো INT 140 আমরা বসাইলাম এবং P0 মার্কেট প্রাইস কত, এই যে এটা সেলিং প্রাইস সেটাই 900 এবং 100 দিয়ে গুণ করব। তাইলে INT 140কে 900 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 15.56%। পাশে ওই হেয়ারটা দিয়ে লিখে দিছি। INT আগে যেটা বের করছি 1000 গুণ 14% 140 আর P0 মানে মার্কেট প্রাইস। এরপর বলছে YTM বের করতে, yield to maturity, হোয়াট উড বি দ্য yield to maturity যদি তাদের পিরিয়ড হয় 5 ইয়ার্স। তো আমরা পরের পেজে আসলাম। 3 নাম্বার দিয়ে YTM এর যে সূত্র, YTM এর সূত্র হলো YTM সমান I প্লাস RV মাইনাস SB ডিভাইডেড বাই N ডিভাইডেড RB প্লাস SB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখানে I বলতে অ্যামাউন্ট অফ ইন্টারেস্টকে বোঝায়, ওই যে 140 টাকা যেটা বের করছিলাম ইন্টারেস্ট 1000-এর 14%। তো 140 প্লাস RV বলতে আমাদের যে বন্ডের ভ্যালু দেওয়া ছিল সেটাই 1000 মাইনাস SB মানে সেলিং প্রাইসটা, N মানে হলো নাম্বার অফ ইয়ার, যেহেতু 5 বছর বলছে 5 দিলাম। RVর জায়গায় আবার 1000, নিচে প্লাস চিহ্ন আছে সেজন্য প্লাস চিহ্ন, SBর জায়গায় সেলিং প্রাইসটা সেলস ভ্যালু যেটা 900, নিচের সূত্রে 2 দিলাম এবং ইন্টু 100 দিলাম। আবার ক্যালকুলেশন করে নিলে হবে 1000 থেকে 900 গেলে 100, 140, তাইলে প্লাস ওই 100 নিচে 5 দিয়ে ভাগ হবে। 1000 আর 900 1900, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে ইন্টু 100। এখন তুমি দেখো 500কে 5 দিয়ে ভাগ করলে 20, 140 এবং 20 যোগ করে 1900কে 2 দিয়ে ভাগ করলে 950। এবার 140 20 যোগ করলে 160, নিচে 950 ইন্টু 100, 160কে 950 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 16.84%। এটাই হবে YTM এর মান বা yield to maturity, আরও সহজ কথা বললে ম্যাথ পদ্ধতিতে আয়ের হার। তো এই 3টা ক্যাটাগরির ম্যাথে আসে, এগুলা একটু প্র্যাকটিস করে নিবা, পাশাপাশি এই ধরনের যত ম্যাথ আছে তোমরা দেখে নিতে পারবা। এখন কথা হলো এই চ্যাপ্টারের থিওরি আমরা কীভাবে পড়ব স্যার? এই চ্যাপ্টারে তো থিওরি বেশি আছে, ধরে নিতে পারো সমান সমানে আসে। সি পার্টে ম্যাথ আসে, বাকি সবগুলোতে তো থিওরি আসে, আবার সি পার্টও থিওরি থাকবে। তো যারা ম্যাথে ভালো, ম্যাথগুলো অবশ্যই দেখে নেবা, পাশাপাশি অবশ্যই থিওরি পড়তে হলে, ভালো করতে হলে, যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে অবশ্যই শুধু ম্যাথ বা শুধু থিওরি কোনোটা দিয়ে হবে না, ম্যাথ এবং থিওরি দুইটাই একসাথে ভালো মতো দেখে যাইতে হবে। আর যারা চিন্তা করতেছো আমি মোটামুটি কোনো রকম রেজাল্ট করতে চাই, তাহলে তোমরা ম্যাথের যে চ্যাপ্টারগুলো তোমার কাছে ইজি লাগে, যেমন এই চ্যাপ্টারটা একদম ইজি, এই চ্যাপ্টারটা ভালো মতো দেখবা। আমি নেক্সট ক্লাসে আরও 2-3টা চ্যাপ্টার করাই দিব। তোমরা যদি সাথে থাকো এবং ক্লাস যদি শেয়ার করো, কমেন্ট করো, একটু লাইক করো, তাহলে আমি আরও বেশ কিছু ফ্রি ক্লাস তোমাদেরকে দিব। সেটার জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে, অর্থাৎ তোমাদেরকেই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে প্রমাণ করতে হবে তোমরা এরকম আরও ক্লাস চাচ্ছ। তাহলে আমি তোমাদেরকে আরও কিছু ফ্রি ক্লাস একদম ভালো মতো শেষ করানোর চেষ্টা করব। থিওরির জন্য তোমাদের সাজেশন হলো তোমরা কি করবা, স্যাররা যেভাবে নিজেরা সাজেশন তৈরি করে সেটা আমি তোমাদের টেকনিকটা দেখাই দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আগে 3বার আসছে সেটা ভালো করে পড়ে নিবা, তারপরে 2বার আসছে যেটা সেটা পড়বা, তারপরে 1বার আসছে যেটা। তাহলে তুমি যদি এভাবে একটু মানে সিরিয়াল করে নাও, যে প্রশ্নটা 3বার আসছে এরকম প্রশ্ন তুমি হয়তো বা একটা চ্যাপ্টারে 4টা নাইলে 3টা পাবা সর্বোচ্চ, ঠিক আছে? একটা চ্যাপ্টার থেকে 3টা 4টা প্রশ্ন ভালো মতো আয়ত্ত করে নিবা। তারপরে যদি সময় পাও যেটা 2বার আসছে সেটা দেখবা, তারপরে 1বার আসছে সেটা দেখবা, অর্থাৎ 3 2 1। তার মানে যেটা 3বার আসছে সেটা 3 স্টার, যেটা 2বার আসছে সেটা 2 স্টার, যেটা 1বার আসছে সেটা 1 স্টার। 3 স্টারগুলো আগে দেখবা প্রতি চ্যাপ্টার থেকে, তারপরে 2 স্টারগুলো দেখবা, তারপর 1 স্টারগুলো দেখবা সময় পাইলে, তবে 3 স্টারগুলো অবশ্যই আগে দেখে নেবা। এভাবে যদি তুমি প্রতিটা চ্যাপ্টারকে একটু এভাবে গোছাও, দেখবা একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 5টা না হয় 6টা থিওরি পড়লে হয়ে যাবে, ঠিক আছে? এভাবে থিওরিগুলোকে গোছায় ফেলবা। আর অঙ্ক আমি নেক্সট ক্লাসে আরও একটা চ্যাপ্টার নিয়ে আসবো যেটা খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমরা সাথে থাকবা। আজকের লাইভটা এখানে শেয়ার করব, মানে এখানে আমি রিকোয়েস্ট করব তোমরা একটু শেয়ার করে দাও, এবং শেষ করার আগে সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আরও ক্লাস চাও নাকি আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি একটু চেক করি। 2 জনের শেয়ার করছো মাত্র। তো যাই হোক, অন্যরাও শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দাও এবং শেয়ার করে
নিজের টাইম লাইনে রেখে দাও, সুবিধা মতো সময় দেখে নিবা সবাই। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।